দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার ক্লাসরুমে স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম জলাভূমি সম্পর্কে। সেখানে অনেকগুলো উদাহরণ আমরা দেখেছিলাম। এই উদাহরণগুলোর মধ্যে আমরা দু একটা আরও অ্যাড করতে পারি, যেমন হচ্ছে যেটা ছাড়া পড়েছিল, বলা উচিত ছিল চিল্কা হ্রদ। এটাও একটা জলাভূমি। এটা মনে রাখবো কী হবে, যে আমরা চিল বেশি দেখতে পাই হচ্ছে কোথায়, উড়িষ্যাতে। ঠিক তেমনি পালক হ্রদ, এটা কোথায় দেখতে পাই, মানে পালক বেশি দেখতে পাই মিজোরামে। এভাবে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আগে তো আমরা দেখেছিলাম 6টা উদাহরণ, শকুন দিয়ে মনে রেখেছিলাম, তোমাদের আশা করি মনে আছে। 1 2 3 4 5 6, তার সঙ্গে দুটো অ্যাড হলো, তাহলে টোটাল 8টা। আশা করি আমাদের এর মধ্যে থেকে 4-5টা তো মনে থাকবে, ঠিক আছে? আজকে আমরা পড়ব অ্যাগ্রোকেমিক্যালস বা কৃষিজ রাসায়নিক সম্পর্কে। কি পড়ব? কৃষিজ রাসায়নিক। তো প্রথমে চলে আসে এর সংজ্ঞায়। কাকে বলে? যে সকল রাসায়নিক পদার্থ, বা যদি অন্যরকমভাবে বলা যায়, কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য এবং কীটপতঙ্গের হাত থেকে সুরক্ষা প্রদানের জন্য ও পেস্টদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা প্রদানের জন্য। কাকে? শস্যকে। ক্যামেরাটা একটু বাঁকা হয়ে গেছে, দাঁড়াও। বোর্ডটা হয়তো বাঁকা আছে, যাই হোক একটু চেষ্টা করছি। এবার ঠিক আছে। তাহলে কি বললাম, যদি সংজ্ঞাটা লিখি, কৃষি, তাহলে এটা কিসের ক্ষেত্রে হবে? কৃষি ক্ষেত্রে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য। আর কিসের জন্য? পতঙ্গের হাত থেকে, কীটপতঙ্গ ও পেস্টের ক্ষতিকর প্রভাব থেকে শস্যকে সুরক্ষা প্রদানের জন্য যে রাসায়নিক পদার্থ বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তাকে বলে কৃষিজ রাসায়নিক, বা ইংলিশে বলে অ্যাগ্রোকেমিক্যালস। তো আশা করি আমাদের সংজ্ঞাটা মনে থাকবে। কেন লিখলাম, যেন তোমরাও বুঝতে পারো। তাহলে এরা কী কী কাজ করছে দেখো। কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন বাড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে কীটপতঙ্গ ও পেস্টের ক্ষতিকর প্রভাব থেকে শস্যকে সুরক্ষা প্রদান করছে। তার জন্য যে রাসায়নিক পদার্থগুলো বা দ্রব্য ব্যবহার করা হয় তাকে বলা হয় কৃষিজ রাসায়নিক। আর নেটটা মনে হয় অনা আছে না, যাই হোক অফলাইন করে দিই, একটু দাঁড়াও। তাহলে অনেক সময় হয় কি, ক্লাস নেওয়ার চলাকালীন ভিডিওটা অনেক সময় মানে চলতে চলতে যদি কেউ ফোন করে তাহলে অটোমেটিক পজ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে একসঙ্গে 2-3টা কাজ চললে মানে ভিডিওটা আগে পরে, কথাগুলো আগে পরে হয়ে যায়। তার জন্য অফলাইন করে করাটাও সবথেকে বেটার। আচ্ছা, তো সংজ্ঞাটা আমরা বুঝলাম।
কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কীটপতঙ্গ ও পেস্টের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা প্রদানের জন্য যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। এখানে একটা নতুন টার্ম পাচ্ছি, পেস্ট। আমরা সকলেই জানি যে সমস্ত কীটপতঙ্গ কি করছে, যেগুলো আমাদের বাণিজ্যিক ফসল সেগুলোর ক্ষতি সাধন করে তাদেরকে আমরা পেস্ট বলি। যেরকম দু একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে ইঁদুর, আরশোলা, ঠিক আছে, পতঙ্গ, যেমন গান্ধী পোকা, মাজরা পোকা, গান্ধী পোকা, মাজরা পোকা ইত্যাদি। তাহলে এগুলো কি করছে? কেউ ধানের ক্ষতি করছে, কেউ গমের ক্ষতি করছে। তাহলে এই সমস্ত জীবগুলোকে বলা হয় হচ্ছে কি পেস্ট, যারা ফসলের ক্ষতি সাধন করে। তাহলে সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছি। এবার এই কৃষিজ রাসায়নিক বা অ্যাগ্রো কেমিক্যালসগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। কিভাবে? যদি সেটা কোনো প্রজাতিকে বা কোনো স্পিসিসকে ধ্বংস করে সেই অনুযায়ী ভাগ আছে, রাসায়নিক উপাদান অনুযায়ী ভাগ আছে, আবার তাদের কার্যকারিতা অনুযায়ী ভাগ আছে। তো প্রথমে চলে আসি হচ্ছে টার্গেট স্পেসিস। টার্গেট স্পেসিস এর উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ। এটা আমরা মনে রাখবো কি দিয়ে? আমরা যদি বলি হার বয়ফ্রেন্ড, তাহলে হার মানে কি মেয়ে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই মানে বয়ফ্রেন্ড হবে। এখানে শুধু ই না দিয়ে আই লিখব, হার বয়ফ্রেন্ড। এমনিতেও মনে থাকবে, তোমরা যদি এমনি মনে রাখতে পারো তাহলেও হবে। এইচ থেকে হার্বিসাইড, এখানে লিখে দিই নেম, কি কি নাম পেস্টিসাইডগুলোর। কিল মানে কাকে হত্যা করে, আর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, ঠিক আছে। হার্বিসাইড, আই থেকে ইনসেকটিসাইড, একটু উপরে লিখতে হতো, যাই হোক। আর থেকে রোডেন্টিসাইড, আচ্ছা। বি থেকে ব্যাকটেরিসাইড, টেরিও না, ব্যাকটেরিসাইড। এফ থেকে ফাঞ্জিসাইড। আচ্ছা, আরও আছে নিমাটোসাইড। তো আমাদের এ কটা মনে রাখলেই হবে। দেখো হার্বিসাইড কি আছে, মানে হচ্ছে যারা হার্বসদের ধ্বংস করে। এখানে কিল বলা হয়েছে, তাহলে হার্বস মানে কি উইডস বা আগাছা, তাহলে এখানে হচ্ছে উইডস বা আগাছা ধ্বংস করে যারা, তাদেরকে বলা হয় হার্বিসাইড। ইনসেকটিসাইড তার মানে এরা ইনসেক্ট বা পতঙ্গদের ধ্বংস করবে, তাই এদেরকে বলা হচ্ছে ইনসেকটিসাইড। রোডেন্টিসাইড মানে হচ্ছে রোডেন্সিয়া পরভুক্ত প্রাণীদের ধ্বংস করবে, যেমন হচ্ছে ইঁদুর জাতীয় প্রাণী বা রোডেন্টসদের ধ্বংস করবে। রোডেন্টস যেমন হচ্ছে র্যাট, মাইস ইত্যাদি। ব্যাকটেরিসাইড তার মানে কি ব্যাকটেরিয়াদের ধ্বংস করবে, ব্যাকটেরিয়া। আচ্ছা, ফাঞ্জিসাইড তার মানে কি ছত্রাক বা ফাঞ্জাইদের ধ্বংস করবে, ফাঞ্জাই বা ছত্রাক। এবার যদি এদের এক্সাম্পলগুলো আমরা দেখি তাহলে হার্বিসাইডের ক্ষেত্রে কি হবে, উদাহরণ আমরা দেখব।
বিএইচসি, সরি আরবি সাইডটা আমরা মনে রাখবো বেস্ট দিয়ে, বি থেকে ব্রোমোক্সিনিল, এস থেকে সিমাজিন, আর টি থেকে টার্বাসিল। ঠিক আছে, ইনসেকটিসাইড এটার উদাহরণ হচ্ছে বিএইচসি বেনজিন হেক্সাক্লোরাইড। তারপরে আমরা পড়েছি এলড্রিন, ডাইএলড্রিন ইত্যাদি। রোডেন্টিসাইড এটার উদাহরণ হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর HCN বা হাইড্রোজেন সায়ানাইড। ব্যাকটেরিয়াসাইড এর উদাহরণ হবে পেনিসিলিন, অ্যান্টিবায়োটিক্স মানে পেনিসিলিয়াম ডেরাইভেটিভস, পেনিসিলিন ডেরাইভেটিভস মানে পেনিসিলিন থেকে তৈরি বিভিন্ন ধরনের ওষুধ। অ্যান্টিবায়োটিক্স আর ভ্যাঙ্কোমাইসিন। ফাঞ্জিসাইডের উদাহরণ কি হবে? মিফেনক্সাম আর সালফার, সালফার আর মিফেনক্সাম। তাহলে এটা আমরা কিসের উপর ভিত্তি করে উদাহরণগুলো দেখলাম? টার্গেট স্পেসিস মানে কোন কোন প্রজাতির উপর এরা অ্যাটাক করছে তার উপর ভিত্তি করে এই পেস্টিসাইডসের শ্রেণী বিভাগ। আশা করি তোমাদের নামগুলো মনে থাকবে। দেখো এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে, এটাতেও তিনটা আছে, এটাতেও তিনটা। পেনিসিলিয়াম ডেরাইভেটিভস বা পেনিসিলিন ডেরাইভেটিভস আর অ্যান্টিবায়োটিক্স আর ভ্যাঙ্কোমাইসিন, আর শেষেরটাতে সালফার আর মিফেনক্সাম, মিফেনক্সাম। ঠিক আছে, তাহলে এগুলো গেল কিসের উদাহরণ? পেস্টিসাইডের শ্রেণী বিভাগের উদাহরণ। কিসের উপর বেস করে? টার্গেট স্পেসিস এর উপর ভিত্তি করে পেস্টিসাইডের শ্রেণী বিভাগ। আশা করি আমাদের নামগুলো, এক্সাম্পল আর কাকে ধ্বংস করছে সেটা মনে থাকবে। এবার চলে আসি আমরা যে রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে, রাসায়নিক কম্পোনেন্ট বা উপাদানের উপর ভিত্তি করে, উপাদানের উপর ভিত্তি করে পেস্টিসাইডের শ্রেণীবিভাগ। এদেরকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে, এটা মনে রাখবো। আমরা পোকো মোবাইল দেখেছি, পোকো, এটা দিয়ে মনে রাখবো। পি থেকে পাইরিথ্রয়েড, ও থেকে অর্গানোক্লোরিন, অর্গানোক্লোরিন, ও থেকে অর্গানোফসফেট, অর্গানোফসফেট, সি থেকে কার্বামেটস। ঠিক আছে, এই চারটার নাম আশা করি মনে থাকবে। এবার এই পাইরিথ্রয়েডসের মধ্যে কোন রাসায়নিক উপাদান আছে? নাম হচ্ছে পাইরিথ্রিন, পাইরিথ্রিন। এর মধ্যে কি আছে? অর্গানোক্লোরিন, এখানে আছে হচ্ছে
কার্বামেটসের মধ্যে আছে কার্বনিক অ্যাসিডের জৈব এস্টার বা হচ্ছে কার্বনিক অ্যাসিডযুক্ত যৌগ বা কার্বনিক অ্যাসিডের জৈব এস্টার। এখানে আছে ফসফরিক অ্যাসিডের জৈব এস্টার, ফসফরিক অ্যাসিডের জৈব এস্টার। অর্গানোক্লোরিনের মধ্যে আছে ক্লোরিন যুক্ত হাইড্রোকার্বন, এবার এদের মিনিমাম একটা বা দুটো করে উদাহরণ আমাদের মনে রাখতে হবে। পাইরিথ্রয়েডসের উদাহরণ হচ্ছে সাইপারমেথ্রিন বা হচ্ছে আর একটা পারমেথ্রিন। এটা গেল কিসের উদাহরণ? পাইরিথ্রয়েডের। অর্গানোক্লোরিনের এখানে সি আছে, তাহলে COD দিয়ে মনে রাখবো, ডি থেকে DDT ক্যাপিটাল লিখে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন DDT আর অল্ডরিন, এই যে ও থেকে বা এটা অ্যালডিন বা অল্ডিনও বলা যায়। এবার চলে আসি অর্গানোফসফেট, এটা OMT দিয়ে মনে রাখবো। প্রথমে অর্গানো আছে, ও আছে, OMT, তাহলে এম থেকে মেলাথিয়ন, ও আর হচ্ছে টি থেকে ট্রাইথিয়ন। কার্বনিক অ্যাসিডের জৈব এস্টার, এই কার্বামেটসের উদাহরণ হচ্ছে কার্বোফিউরান ও কার্বারিল। কি বললাম? কার্বোফিউরান আর একটা কি কার্বারিল। তাহলে এরপরে যদি 2 মার্কের যে কোনো কোশ্চেন আসে, আশা করি আমরা পারবো যে রাসায়নিক উপাদানের ভিত্তি করে বা রাসায়নিক কম্পোনেন্টস অনুযায়ী পেস্টিসাইডের শ্রেণীবিভাগ কী কী। তাহলে আশা করি আমরা নামগুলো পারবো, যেটা আমরা মনে রাখলাম পোকো দিয়ে। একটা হচ্ছে পাইরিথ্রয়েড, একটা হচ্ছে অর্গানোক্লোরিন, একটা হচ্ছে কার্বামেটস আর একটা অর্গানোফসফেট। কোনটা কি কি উপাদানে গঠিত সেটা দেখলাম, যে একটার ক্ষেত্রে দেখলাম কি ফসফরিক অ্যাসিডযুক্ত যৌগ, একটা দেখলাম ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন, একটা দেখলাম পাইরিথ্রিন, একটা দেখলাম কার্বনিক অ্যাসিডের জৈব এস্টার। আর এটার প্রত্যেকটা করে 2টা করে উদাহরণ দেখলাম, কার্বোফিউরান আর কার্বারিল কার্বামেটসের ক্ষেত্রে, আর অর্গানোফসফেটের ক্ষেত্রে মেলাথিয়ন আর ট্রাইথিয়ন, অর্গানোক্লোরিনের ক্ষেত্রে DDT আর অল্ড্রিন, আর পাইরিথ্রয়েডসের ক্ষেত্রে সাইপারমেথ্রিন আর পারমেথ্রিন। এখানে শুধু সাই কথাটা যুক্ত হবে। তাহলে আশা করি আমরা উদাহরণগুলো পারবো। এরপরে চলে আসি হচ্ছে, তাহলে ভাবো কতগুলো পেস্টিসাইডসের ভাগ আছে। এটা দেখলাম রাসায়নিক উপাদান উপর বেস করে পেস্টিসাইডের শ্রেণীবিভাগ। তার আগেরটা আমরা দেখলাম হচ্ছে কি টার্গেট স্পিসিস, মানে কোন কোন জীবগুলোকে হত্যা করছে তার উপর বেস করে পেস্টিসাইডের শ্রেণীবিভাগ। এবার দেখব হচ্ছে কার্যপ্রণালী অনুযায়ী পেস্টিসাইডস এর শ্রেণীবিভাগ। এটা আমরা মনে রাখবো CSF দিয়ে, CSF, কিন্তু এখানে S2 হবে। ঠিক আছে, একটা হচ্ছে F থেকে ফিউমিগেন্ট,
মানে অনেক সময় ধূমীয়মান বা ধোঁয়াযুক্ত পেস্টিসাইড, যেটা কি করে সঙ্গে সঙ্গে শ্বাসনালীতে অ্যাটাক করে পেস্টদের ধ্বংস করে। এখানে আছে হচ্ছে সিস্টেমিক পেস্টিসাইড আর একটা স্টোমাক পেস্টিসাইড, মানে যেটা স্টোমাকে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করে এবং পেস্টদের ধ্বংস করে। আর সিস্টেমিক হচ্ছে উদ্ভিদের মধ্যে দীর্ঘদিন যাবৎ পেস্টিসাইডগুলো সঞ্চিত অবস্থায় থাকে, সেগুলো কোনো প্রাণী খেলে বা বিভিন্ন পেস্টগুলো খেলে তাদের শরীরে বা তাদের সিস্টেমে দীর্ঘদিন যাবৎ থেকে যায়, ফলে পরবর্তীতে তাদের মৃত্যু ঘটে। আর সি থেকে হচ্ছে কন্ট্যাক্ট, মানে হচ্ছে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, পেস্টগুলো মারা যায়। এরকম উদাহরণ হচ্ছে কন্ট্যাক্টের ক্ষেত্রে ডিডিটি, স্টোমাকের ক্ষেত্রে প্যারিস গ্রিন, ফিউমিগ্যান্টের ক্ষেত্রে এনড্রিন, ঠিক আছে, বা হাইড্রোজেন সায়ানাইড বা সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। তাহলে এতগুলো আমরা কার্যপ্রণালী অনুযায়ী পেস্টিসাইডের শ্রেণীবিভাগ দেখলাম। তার আগে দেখলাম রাসায়নিক উপাদানের উপর বেশ করে শ্রেণীবিভাগ। তার আগে দেখলাম যে টার্গেট স্পেসিসের উপর ভিত্তি করে প্রত্যেকটা দেখো একটা করে উদাহরণ আমাদের মনে রাখতে হবে, কারণ তোমাদের আসতেই পারে যে একটি স্টোমাক পেস্টিসাইডের উদাহরণ দাও বা কন্ট্যাক্ট পেস্টিসাইডের, এগুলো এক কথায় ইনসেকটিসাইড, এগুলো মানে সমস্ত কিছু কি ইনসেক্টদের ধ্বংস করে। এই যে এখানে উদাহরণগুলো বললাম কোন কোন কিভাবে মানে পতঙ্গদের ধ্বংস করে সেটা বোঝা গেল কি মাধ্যমে। দেখো ফিউমিগেন্ট মানে হচ্ছে বিষাক্ত বাষ্প। আমরা অনেক সময় কি করি, যখন স্প্রে করা হয় ফসলের মধ্যে তখন সেটা বাষ্প আকারে মনে হচ্ছে চারিদিকে ছড়িয়ে যায়, মানে অনেক সময় দেখবে যে দূর থেকে দেখলে মনে হবে যে ধোঁয়া উড়াচ্ছে, এরকম লাগে। তাহলে এত কিছু আমরা দেখলাম, শুধুমাত্র এগুলো কি দেখলাম, পেস্টিসাইডের শ্রেণীবিভাগ। এবার যদি চলে আসি প্রভাবে, কিভাবে প্রভাব সৃষ্টি করে বা হচ্ছে কি কি প্রভাব আমাদের উপর ফেলে এই পেস্টিসাইডসগুলো বা কৃষিজ রাসায়নিকগুলো। প্রথম হবে এরা কি করে, বায়োম্যাগনিফিকেশন ঘটায় না, বায়োম্যাগনিফিকেশন বা যেটার বাংলা নাম হচ্ছে জৈব বিবর্ধন ঘটায়। তাহলে জৈব বিবর্ধন ঘটানোর মাধ্যমে কি হয়, অনেক পাখির প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, যেমন ডোডো পাখি। কেন, যে তাদের এই জৈব বিবর্ধনের দরুন তাদের যে ডিমের যে খোলকটা আছে সেটা এতটাই পাতলা হয়ে যেত যেন মানে বাচ্চা জন্ম হওয়ার আগে সেটা ফেটে যেত। আর কিছু কিছু ক্ষেত্রে আবার উল্টোটা ঘটে থাকে, যে খোলকটা এত শক্ত হয়ে যায় যে কোনো পাখি যখন ওর উপর বসে ডিমের উপর তখন ওটা ফেটে যায়, ফলে ভিতরে প্রাণীটা মারা যায় বা অপত্য জীবটি মারা যায়। তাহলে বায়োম্যাগনিফিকেশন ঘটায়। দ্বিতীয় হচ্ছে কি উল্টোটা হবে, যে বায়ো অ্যাকুমুলেশন ঘটায়। অ্যাকুমুলেশন মানে জৈব সঞ্চয়ন ঘটায়। তাহলে এটার ফলেও কি করছে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করেছে, প্রাণীদের দেহ হতে পারে বা উদ্ভিদের দেহ হতে পারে। তাহলে এই বায়ো অ্যাকুমুলেশন আর বায়োম্যাগনিফিকেশন ঘটাচ্ছে। তাছাড়া কি করছে, মৃত্তিকা দূষণ ঘটায়। অম্লত্বের পরিমাণ বাড়িয়ে দিয়ে কি করে, মৃত্তিকার উর্বরতা নষ্ট করে। মৃত্তিকার উর্বরতা নষ্ট করে কিভাবে, আম্লিকতা বাড়িয়ে দেয়। 4 নম্বর কি হতে পারে, এদের যে আমি একটু আগে বললাম যে স্প্রে করার ফলে যদি কোনো পাতায় বা কোনো ফুলের মধ্যে সেই পেস্টিসাইডসের তরলটা যদি আটকে থাকে এবং কোনো পাখি বা ফল খাওয়ার সময় বা কোনো পাখি ও মৌমাছি মধু সংগ্রহের সময়
মধু সংগ্রহ করতে গিয়ে যদি ওই রসটা খেয়ে নেয় বা হচ্ছে ওই তরলটা যদি খেয়ে নেয় তাহলে তৎক্ষণাৎ তাদের মৃত্যু ঘটতে পারে ওদের বিষক্রিয়ায়। তাহলে পাখি ও মৌমাছি এটা না লিখে শুধু লিখবো যে মারা যায়। পাখি ও মৌমাছিদের মৃত্যু ঘটে, মৃত্যু ঘটে। 5 নম্বর কি হতে পারে? এই যে মানে পেস্টিসাইডগুলো ইউজ করা হচ্ছে এগুলো জলের সঙ্গে মিশে গিয়ে কি করতে পারে? অ্যালগাল ব্লুম সৃষ্টি করতে পারে। অ্যালগাল ব্লুম বা যেটাকে আমরা ইউট্রফিকেশন বলি, এটা এর আগে আমাদের পড়া হয়েছে। তাহলে অ্যালগাল ব্লুম সৃষ্টি করে। আচ্ছা, তাহলে জলেরও বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে? জলের বাস্তুতন্ত্র নষ্ট হয়। 7 নম্বর কি হতে পারে? এই যে কেমিক্যালগুলো ইউজ করা হচ্ছে এগুলো যদি কোনো গর্ভবতী মহিলার দেহে প্রবেশ করে তাহলে তাদের শিশুদের বিকলাঙ্গ মানে জন্মগ্রহণ করতে পারে বা শিশুরা বিকলাঙ্গ হতে পারে। তাহলে এখানে আমরা কি লিখব? যে গর্ভবতী মহিলারা যদি বেশি পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা হয় তার ফলে কিন্তু এগুলো প্রভাব সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে কি হবে? গর্ভবতী মহিলারা বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়। কখন? যদি তারা বেশি পরিমাণে পেস্টিসাইডটাকে ইনগাল্প করে বা গ্রহণ করে। 8 নম্বর কি হতে পারে? কিছু কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, যেমন আমরা জানি রাইজোবিয়াম, ঠিক আছে, নস্টক, অ্যানাবিনা, বিভিন্ন ধরনের এই ব্যাকটেরিয়া এবং ছত্রাকগুলো যারা উপকারী তাদেরও মৃত্যু ঘটতে পারে বা তারাও ধ্বংসপ্রাপ্ত হতে পারে। তাহলে উপকারী জীবেরও মৃত্যু ঘটে কিসের ফলে? এই পেস্টিসাইড অতিরিক্ত ব্যবহার করার ফলে। তাহলে 8টা গেল। 9 নম্বর কি হতে পারে? একটু ভেবে দেখতে হবে কি হতে পারে। যে আমরা শুধু ভাববো যে কীভাবে ওরা মানে ক্ষতি করছে। তাহলে একটা হতে পারে জল দূষণ ঘটাচ্ছে, এটা তো দেখতেই পেলাম। মাটি দূষণ ঘটায় এবং স্প্রের মাধ্যমে যেটা বায়ুতে মিশছে তার মাধ্যমে কি করতে পারে? বায়ু দূষণ ঘটাতে পারে। তাহলে মাটি, জল ও বায়ু দূষণ ঘটায়, বায়ু দূষণ ঘটায়। তাহলে 9টা গেল। এগুলো কি দেখলাম? প্রভাব দেখছি। তাছাড়া আর কি হতে পারে? 10 নম্বর, মানুষের মধ্যে টিউমার ও ক্যান্সার সৃষ্টি করতে পারে, ক্যান্সার সৃষ্টি করে। ঠিক আছে, বা মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাহলে 10টা বৈশিষ্ট্য আমরা দেখলাম। এর সঙ্গে আরও কিছু হতে পারে, একটু চিন্তা ভাবনা করছি। দেখো আরও অনেক কিছু হতে পারে। জমির উর্বরতা নষ্ট করতে পারে, এটা দেখলাম, মৃত্তিকার উর্বরতা। তাহলে 11 নম্বর, যে মাটির অম্লত্ব বৃদ্ধি করে দিচ্ছে, ফলে কি হচ্ছে? তার মধ্যে যে জৈব উপাদানগুলো আছে সেগুলোর ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে আলটিমেট ফসলের উৎপাদন, ফসলের, এটা 11 নম্বর, এখানে তো জায়গাও নেই, কোথায় লিখব? ফসলের উৎপাদন হ্রাস করে। 11টা বৈশিষ্ট্য গেল। 12 নম্বর কি হতে পারে? 12 নম্বর হতে পারে প্রতি বছর প্রায় 3 লাখের উপর বা হচ্ছে 2.5 লাখ, 2 থেকে 2.5 লাখ শিশু কি হয়? মারা যায় পেস্টিসাইডের প্রভাবে। মানে 2 লাখের উপরে, বা এটাকে আমি যদি 2.5 লাখে ধরি, বা 2 লাখের উপর প্রত্যেক বছর 2.5 লাখ
শিশু মারা যায় ও 6000 শিশু ক্যান্সার আক্রান্ত হয় কার ফলে? অতিরিক্ত পেস্টিসাইড ব্যবহারের ফলে। পার ইয়ার 2.5 লাখ শিশু মারা যায় ও 6000 শিশু ক্যান্সার আক্রান্ত হয় পার ইয়ার, মানে প্রত্যেক বছর। সাধারণত কোন ধরনের ক্যান্সারটা বেশি হয় পেস্টিসাইড ব্যবহারের ফলে? প্রোস্টেট ক্যান্সার, ব্রেন ক্যান্সার আর ব্লাড ক্যান্সার, এই 3টা ক্যান্সার। তাছাড়াও কিডনি ফেল হয়। এই 3টা সবথেকে বেশি হয় কিসের ফলে? এই পেস্টিসাইড ইউজের ফলে। তাহলে এগুলো গেল হচ্ছে কি প্রভাব, এই 12খানা যে প্রভাব দেখলাম। আশা করি শুধু আমাদের মনে রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো ঘটাচ্ছে। শুধু মনে করব যে পেস্টিসাইড আমরা কোথায় ইউজ করেছি? জমিতে, তাহলে ওটা জলের সঙ্গে মিশবে, জল দূষণ ঘটাবে, জলের মাধ্যমে বাহিত হয়ে এসে অ্যালগাল ব্লুম সৃষ্টি করবে। অ্যালগাল ব্লুম সৃষ্টি হলে সেখানে জলের যে বাস্তুতন্ত্র আছে সেটা বিঘ্নিত হবে। দেখো, সঙ্গে উপকারী জীবগুলোও মারা যাবে। গর্ভবতী মহিলারা বিকলাঙ্গ শিশু জন্ম দিতে পারে। তাছাড়া হচ্ছে, এটা তো বললাম, পাখি ও মৌমাছিদের মৃত্যু করতে পারে তৎক্ষণাৎ যদি সেটা কোনো একটা ফুলের মধ্যে জমা হয়ে থাকে স্প্রেটা। মৃত্তিকার উর্বরতা নষ্ট করে, আম্লিকতা বাড়িয়ে, মানে আম্লিকতা যেহেতু বেড়ে যায় সেজন্য এর উর্বরতা শক্তি নষ্ট হয়। ফসলের উৎপাদন হ্রাস করে আর বায়োম্যাগনিফিকেশন ঘটাচ্ছে, মানুষের মধ্যে টিউমার, ক্যান্সার সৃষ্টি করছে ইত্যাদি। তাহলে এগুলো গেল হচ্ছে প্রভাব। আশা করি মনে থাকবে সকলের। এবার চলে আসে নিয়ন্ত্রণ ও প্রতিকার। নিয়ন্ত্রণ ও প্রতিকার 1 নম্বর কি হতে পারে? সবথেকে প্রথম যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে ক্রপ রোটেশন ঘটানো। ক্রপ রোটেশন বা শস্য আবর্তন যেটাকে বলা হয়, ক্রপ রোটেশন ঘটানো। কি জিনিসটা? মানে কোনো একটা কীটপতঙ্গ বা কোনো একটা পেস্ট যদি কোনো একটা ফসলের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাহলে পরবর্তী বছর যদি আমরা অন্য ফসল উৎপন্ন করি, তাহলে পরবর্তী বছর যেহেতু ওই জিনিসটা খেয়েও বেঁচে থাকে, ধরো কোনো একটা পেস্ট গম খেয়ে বেঁচে থাকে, এবার প্রত্যেক বছর আমি গম লাগাচ্ছি, তাহলে ওই পেস্টটা কী করবে? দীর্ঘকাল যাবৎ জীবিত থাকবে। কিন্তু যদি 1 বছর গম লাগায়, পরের বছর অন্য কোনো কিছু লাগায়, জব লাগায় বা অন্য কোনো ফসল লাগায়, তাহলে কী হবে? ওই খাদ্যটা না খেতে পেয়ে, যেহেতু ওটাও পাচ্ছে না যেটা খেয়ে বেঁচে থাকে, ফলে ও মারা যাবে। সেই জন্য ক্রপ রোটেশনটা অত্যন্ত জরুরি একটা পয়েন্ট পেস্টিসাইড নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তাহলে একটা দেখলাম। দ্বিতীয় কি হবে? IPM বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সুসংগত পেস্ট নিয়ন্ত্রণ অবলম্বন করতে হবে। বা IPM অনুযায়ী চলতে হবে বা এদের উপযুক্ত পন্থা অবলম্বন করতে হবে। তৃতীয় কি হতে পারে? রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার মানে হচ্ছে গোবর, পচা পাতা ইত্যাদি, মানে এগুলো দিয়ে তৈরি সার। চতুর্থ কী হতে পারে? জৈবিক পদ্ধতিতে পেস্ট দমন করতে হবে। জৈবিক পদ্ধতিতে, কলমটা লিখছে না, অন্য পেন দিয়ে দাঁড়াও। জৈবিক পদ্ধতিতে পেস্ট দমন করতে হবে মানে হচ্ছে আমরা পেস্টিসাইড ইউজ না করে জীব দিয়ে জীবকে হত্যা করব। যেমন হচ্ছে, যদি আমরা টাইগার বিটেল ছেড়ে দিই কোনো একটা ফসলের মধ্যে, তাহলে ওরা যারা হচ্ছে ফসলটাকে ক্ষতি করছে বা যে পেস্টগুলো আছে সেগুলোকে ধরে ধরে খুঁজে বের করে খেয়ে নেবে, কিন্তু ফসলে কোনো ক্ষতি ঘটাবে না। এটাকে বলা হচ্ছে জৈবিক পদ্ধতিতে পেস্ট দমন।
5 নম্বর কি হতে পারে, আমরা যে পেস্টিসাইডগুলো ইউজ করছি সেগুলো হোমমেড পেস্টিসাইড ব্যবহার করতে পারি। হোমমেড পেস্টিসাইডস ব্যবহার বা ইউজ করতে পারি। সেটা কিভাবে তৈরি করা যাবে, লেবু ও লঙ্কার গুঁড়ো দিয়ে, মানে লেবুর জল আর লঙ্কার গুঁড়ো। তাহলে একটা হলো লেবুর জল, লঙ্কার গুঁড়ো, সাবান জল, ঠিক আছে। নিম পাতা আর লেবুর জল, ঠিক আছে। লঙ্কার গুঁড়ো আর গরম জল, বা হচ্ছে সাবান জল, লঙ্কার গুঁড়ো আর লেবু একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটা যদি স্প্রে করি সেটাও কিন্তু কিসের মতো কাজ করবে, পেস্টিসাইডের মতো কাজ করবে। তাহলে এরকম হোমমেড পেস্টিসাইড তৈরি করে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা কি গেল, নিয়ন্ত্রণ বা প্রতিকার। তাহলে আশা করি আজকে যতটুকু ক্লাস হলো জিনিসটা একটু রিভিশন করে নিই। কি কি পড়লাম আমরা, প্রথমে পড়লাম হচ্ছে কৃষিজ রাসায়নিক কি বা কাকে বলে। দ্বিতীয় কি দেখলাম, এই কৃষিজ রাসায়নিকের মধ্যে কি কি পড়ছে সেটা আমরা দেখলাম। সেখানে পড়ছে হচ্ছে পেস্টিসাইডস, সেখানে পড়ছে রাসায়নিক সার, ঠিক আছে। এই রাসায়নিক সারের মধ্যে আবার এনপিকে আমরা এর আগেও দেখেছি, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম মিশ্রিত সার হতে পারে, বা আলাদা আলাদা নাইট্রোজেন ঘটিত সার, ফসফরাস ঘটিত সার আর পটাশিয়াম ঘটিত সার হতে পারে। তাহলে এগুলোর উপকারিতা আমরা এর আগেও দেখেছি। এটা কি করে, পাতার বৃদ্ধি ঘটায়। এটা কি করে, ফসফরাস মূলের বৃদ্ধি ঘটায়। এটা সমগ্র উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, কিন্তু এই সমস্ত উপাদানগুলো, রাসায়নিক সারগুলো যদি আমরা এর ফসল ফলানোর জন্য বা বেশি করে বৃদ্ধি করার জন্য যখন ব্যবহার করি তখন ঠিক আছে, কিন্তু যদি অতিরিক্ত মাত্রা ব্যবহার করা হয় তাহলে সেগুলোর প্রভাবগুলো আমরা স্পষ্ট লক্ষ্য করলাম বা দেখলাম। তাহলে এটা গেল কি রাসায়নিক সার। এবার এই পেস্টিসাইডগুলো সবথেকে বেশি ক্ষতিকারক, যেহেতু এই পেস্টিসাইডগুলোর 3 রকম ভাগ দেখলাম। একটা দেখলাম কি, রাসায়নিক উপাদান এর উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ, বা রাসায়নিক উপাদান অনুযায়ী শ্রেণীবিভাগ। দ্বিতীয় নম্বর কি দেখলাম, যে টার্গেট স্পেসিস, মানে কোন কোন প্রজাতিগুলোকে হত্যা করছে। টার্গেট স্পেসিফিক, এটা বলা উচিত, টার্গেট স্পেসিফিক মানে নির্দিষ্ট, সেই প্রাণীগুলোকেই হত্যা করবে। টার্গেট স্পেসিফিক পেস্টিসাইডস। আর 3 নম্বর কি দেখলাম, কার্যপ্রণালী অনুযায়ী শ্রেণীবিভাগ বা পেস্টিসাইডের শ্রেণীবিভাগ। ঠিক আছে, এই 3টা ধাপ দেখলাম, মানে প্রত্যেকটার আলাদা আলাদা করে টাইপস দেখলাম, বা এক কথায় প্রকারভেদ। পেস্ট কাকে বলে, তাহলে পেস্ট বলতে আমরা বোঝাবো হচ্ছে এক কথায় শস্য শত্রু, মানে শস্যদের ধ্বংস করে যারা, সেটাও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ প্রাণী হতে পারে। এগুলোর উদাহরণগুলো আমরা দেখলাম, যেমন হচ্ছে আরশোলা, মাজরা পোকা, গান্ধী পোকা, ইঁদুর ইত্যাদি। এগুলো হচ্ছে পেস্ট।
আচ্ছা, এটা লিখেছিলাম। তারপরে হচ্ছে প্রভাব দেখলাম, কি কি প্রভাব ফেলছে আমাদের জীবনে। তাহলে 1, 2, 3, 4 নম্বর দেখলাম হচ্ছে প্রতিকার বা নিয়ন্ত্রণ। কি কি জিনিস করলে এদের থেকে আমরা মুক্তি পাবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে আশা করি আজকের ক্লাসটা সকলে বুঝতে পেরেছো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আরেকটা জিনিস, আমি যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের কথা বললাম, মানে আইপিএম, মানে হচ্ছে সুসংগত পেস্ট ম্যানেজমেন্ট। এটার অর্থ হচ্ছে, আচ্ছা এটা মিটিয়ে দিই, এটার অর্থ হচ্ছে, এটা একটু বলা উচিত ছিল, মানে উইদাউট হার্মিং দ্য এনভায়রনমেন্ট, মানে হচ্ছে পরিবেশের কোনো রকম ক্ষতি সাধন না করে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি সেটাই হচ্ছে সুসংগত পেস্ট ম্যানেজমেন্ট। যে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা কি করতে পারি, যে পেস্টদের দমন করতে পারি পরিবেশের কোনো রকম ক্ষতি সাধন না করে। তাহলে এখানে কি হবে, আমরা যে প্রকারভেদগুলো দেখলাম বা হচ্ছে যেই উদাহরণগুলো দেখলাম, যে আমরা জৈবিক পদ্ধতিতে পেস্ট দমন করতে পারি, সেটা আইপিএম এর মধ্যে পড়বে। বা হয়তো বেশি পরিমাণে আমরা যদি রাসায়নিক সারের পরিবর্তে বা হয়তো যেটা দেখলাম যে কীটনাশক ব্যবহার না করে সেখানে যদি আমরা পেস্টিসাইড ইউজ করি, যেটা হচ্ছে হোমমেড বা বাড়িতে তৈরি, যেমন হচ্ছে একটু আগে দেখলাম লেবুর জল ও লেবুর জল, সাবান জল, এটা হতে পারে। তার মানে এগুলো তৈরি হয় কি কি দিয়ে, লেবু, সাবান, তামাক গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কি নিম পাতা বা নিম পাতার রস। তাহলে এই যে এগুলো দেখলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলো আমরা এমনভাবে তৈরি করতে পারি, দুটো মিক্সার করে আরেকটা পেস্টিসাইড ইউজ করতে পারি, বা লেবু আর সাবান জল দিয়ে করতে পারি, বা তামাক গুঁড়ো আর গরম জল দিয়ে করতে পারি, বা লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লেবু জল দিয়ে করতে পারি, বা নিম পাতার রস আর সাবান জল দিয়ে করতে পারি। এরকম বিভিন্নভাবে আমরা মিক্সারটা করতে পারি। তাহলে এগুলো যদি স্প্রে করা যায়, এগুলো কিন্তু কী হিসাবে কাজ করবে, পেস্টিসাইড হিসাবে কাজ করবে। আর এই পেস্টিসাইড ইউজের ফলে, তাহলে আইপিএমটা বুঝলাম, যেটা একটুখানি বলা উচিত ছিল ওটা বলে দিলাম। আর যেটা বলা হলো যে এই যে পেস্টিসাইড ইউজের ফলে প্রায় মানে বছরে 2.5 লাখ শিশু ও 6000 জন লোক মারা যায়, লোক বলতে পারি, ঠিক আছে। আর কোন কোন ক্যান্সার হয় সেটা তো দেখলাম। আর আমরা যে ইয়েগুলো দেখলাম, তোমার একটু আগে উদাহরণগুলো দেখলাম, সিএসএফ, এখানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড মনে রাখবো না, এখানে হচ্ছে কন্টাক্ট একটা দেখলাম সিস্টেমিক পেস্টিসাইড, আর একটা দেখলাম ফিউমিগ্যান্ট। এখানে কি দেখলাম, হাইড্রোজেন সায়ানাইডের ফিউমিগ্যান্ট মানে বাষ্প বা বাষ্পায়িত স্প্রে বা ধূম্রমান বাষ্প। তাহলে এটা স্প্রে করে কি হবে, ওদের শ্বাসনালীতে অ্যাটাক করে, কাদের, পতঙ্গদের। তাহলে পতঙ্গ মানে ইনসেক্টদের ধ্বংস করছে, তাহলে ইনসেক্টটা কি পেস্টিসাইডের মধ্যে পড়ছে না? কারণ আমরা প্রথমেই যখন পার্থক্যগুলো দেখলাম সেখানে কিন্তু ইনসেকটিসাইড, হার্বিসাইড সব কিছুই ছিল। তাহলে এগুলো এক ধরনের পেস্টিসাইড। সিস্টেমিকের উদাহরণ আমরা দেখেছিলাম এনগ্রিন, এটা ছাড়া হয়েছিল, যাই হোক। আর স্টোমাক এর উদাহরণ দেখেছিলাম প্যারিস গ্রিন, যাই হোক বাংলায় লিখেছিলাম, এটা ইংলিশে লিখলাম। কন্টাক্ট মানে স্পর্শ, পতঙ্গদের স্পর্শে আসার সঙ্গে সঙ্গে পতঙ্গটি মারা যায়, এমন পেস্টিসাইডের উদাহরণ হচ্ছে ডিডিটি। তাহলে এটার ক্ষেত্রে এনগ্রিন, এটার ক্ষেত্রে প্যারিস গ্রিন, এটার ক্ষেত্রে এইচসিএন, এটার ক্ষেত্রে ডিডিটি, এখানে সালফার ডাইঅক্সাইডও
হবে। তাহলে এগুলো আমাদের এভাবে মনে রাখতে হবে, CS2F। আশা করি মনে থাকবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর চেষ্টা করব যেন তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ হয়।